আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একজন ব্যক্তির জীবন যখন হঠাৎ করে ভেঙে পড়ে কিংবা জীবনের শ্বাস দ্রুত হয়ে যায় কিংবা হৃদস্পন্দন বেড়ে যায়, ঠিক তখনই সেই ব্যক্তিটিকে এমন একটা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া প্রয়োজন যেখানে তার জীবনের প্রত্যেকটি মুহূর্তের মূল্য অপরিসীম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউ চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মুস্তফা কামাল, যিনি চেয়ারম্যান অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিস অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোজাফফর হোসেন, যিনি বিভাগীয় প্রধান অ্যানেস্থেসিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাবেক বিভাগীয় প্রধান অ্যানেস্থেসিয়া ও ইন্টেনসিভ কেয়ার ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, খুব চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছি এবং খুব সেন্সিটিভ কিংবা সংবেদনশীল। শুরুতেই জানবো যে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট এটা কি ধরনের ইউনিট, এটা বলতে আমরা কি বুঝি এবং কোন ধরনের রোগীদের এই চিকিৎসা ব্যবস্থায় আওতাভুক্ত করা প্রয়োজন? ধন্যবাদ। আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটা নামেই এক ধরনের পরিচয় যে নিবিড় পরিচর্যা কেন্দ্র। নিবিড় পরিচর্যা কেন্দ্র এই জন্যই বলা হয়েছে যে যখন একটা রোগী, মুমূর্ষু রোগী, যখন তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, এই ক্ষেত্রে সাধারণ ওয়ার্ড বা সাধারণ ব্যবস্থাপনায় চিকিৎসা না করে তাকে এমন একটা কেন্দ্রে নিয়ে আসা হয় যেখানে তাকে বিভিন্ন যন্ত্র, মেশিন এর মাধ্যমে, মনিটরিং এই মাধ্যমে তাকে নিবিড় পর্যবেক্ষণ করে এবং নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তো সাধারণত আমাদের ওটি, পোস্ট অপারেটিভ, এইচডিইউ এবং আমাদের ইমার্জেন্সি ওয়ার্ড এর পাশেই দেখবেন যে আইসিইউ এই নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকে। এবং এখানে সাধারণত আমাদের ক্রিটিক্যাল রোগীগুলো বিভিন্ন যারা নাকি বিভিন্ন অর্গানগুলো যাদের ড্যামেজ হয়ে যাচ্ছে বা কাজ করছে না, স্পেশালি যাদের এর সাথে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তাদেরকেই সাধারণত এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে আসা হয়। এছাড়াও যারা আমাদের বিভিন্ন অপারেশনের পরে যারা নাকি সহজেই শ্বাস নিতে পারতেছে না বা জ্ঞান ফিরতে দেরি হচ্ছে, তাদেরকেও বেশ কিছুক্ষণ সময়ের জন্য এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে আসা হয় এবং তাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। সাধারণত কারা এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করে থাকে? সাধারণত সারা ওয়ার্ল্ডের মতো করেই আমাদের বাংলাদেশে এখানে শুরুটাই হয়েছিল আমাদের অ্যানেস্থেসিস্টদের হাত ধরে এই নিবিড় পরিচর্যা কেন্দ্র শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত সারা বাংলাদেশের বেশিরভাগ নিবিড় পরিচর্যাগুলো আমাদের অ্যানেস্থেসিস্টদের হাত ধরেই চলছে। এছাড়াও আমাদের বেশ কিছু স্পেশালিস্ট আছেন যে এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের স্পেশালিস্ট বেরোচ্ছেন, তারাও এটা পরিচালনা করেন এবং এরা আসলে এই অ্যানেস্থেসিস্ট এবং এই আইসিইউ স্পেশালিস্টরা এই নিবিড় মধ্যে ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এটা আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে যেহেতু আসেন, এখানে শুধু ওনারা একটা ম্যানেজার জব করেন, এর পাশাপাশি বিভিন্ন ইউনিটে থেকে ডক্টরদেরকে কল করা হয় ওই রেসপেক্টিভ সাবজেক্ট ধরে এবং ওরা সমন্বিতভাবে এই চিকিৎসাটা করা হয়। স্যার, জানবো যে পৃথিবীতে আইসিইউর ধারণাটা কবে থেকে প্রধান শুরু করা হলো এবং বাংলাদেশের চিকিৎসা সেবা কিংবা আইসিইউ যে চিকিৎসা আমরা দেখছি এটি কত সাল থেকে শুরু করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি আইসিইউর ইতিহাসের দিকে তাকাই তাহলে দুটো সোর্সকে ধরা হয় যে এটা আইসিইউর উৎপত্তি। দুইটা সোর্স থেকে, একটা হলো ক্রিমিয়ার যুদ্ধ, যেখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে একজন নার্স যুদ্ধক্ষেত্রের হাসপাতালে সেবা দিচ্ছিলেন। উনি যে ব্যবস্থাটা করেন যে খুব সিরিয়াসলি ইনজিউর্ড পেশেন্টগুলোকে লেস সিরিয়াসলি ইনজিউর্ড, কম ইনজিউর্ড যারা, তাদের থেকে আলাদা সেবা দেন এবং এটা উনি প্রমাণ করেন যে তাকে আউটকাম রেজাল্ট ভালো হয়, ইনফেকশন কম হয়, মর্টালিটি কমে এবং ম্যান পাওয়ার কম লাগে। এইটাকে একটা সোর্স। আর একটা ইউরোপে 1952-53-তে যে পোলিও এপিডেমিক হয়, ওইখানে একজন ড্যানিশ অ্যানেস্থেসিওলজিস্ট এপসেন নামে, তো উনি এই পোলিওতে যে শ্বাস প্রশ্বাস ফেইল হয় সেখানে তিনি কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দিয়ে গলাতে একটা ছিদ্র করে, যেটাকে আমরা আজকে ট্রাকিস্টমি বলি, এবং অনেক মানুষকে উনি জীবন রক্ষা করেন। এবং ঠিক তার পরের বছর 1953 সনে উনি কোপেনহেগেনে একটা আইসিইউ প্রতিষ্ঠা করেন, ফর্মাল আইসিইউ। এটাকেই বলা হয় পৃথিবীর প্রথম আইসিইউ। এরপর থেকে পৃথিবীতে, সারা পৃথিবীতে আস্তে আস্তে আইসিইউর ধারণা ছড়ায় এবং আইসিইউ এস্টাবলিশড হয়। বাংলাদেশেও এটা ব্যতিক্রম না।
এটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে 1980 সনে প্রথম আইসিইউটা চালু হয়। দ্বিতীয় আইসিইউটা চালু হয় 1982 সনে, সেটা সিএমএইচ, ঢাকা সিএমএইচ ক্যান্টনমেন্ট হসপিটাল যেটা। তৃতীয় আইসিইউটা চালু হয় 1984 সনে ঢাকা মেডিকেল কলেজে। আমাদের শিক্ষক অধ্যাপক সাধারণ নুরুজ্জামান চৌধুরী স্যার এটা প্রতিষ্ঠা করেন, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি এবং ফরমার যে পিজি হসপিটাল, এখনকার যে বিএমইউ, এইখানে এটা প্রতিষ্ঠিত হয় এবং আস্তে আস্তে সারা বাংলাদেশেই ছড়ায়, তো মেইনলি প্রথম দিকে ঢাকা এবং চিটাগাঙে। আমরা যদি এটা গেল গভর্নমেন্ট সেক্টর, আর যদি প্রাইভেট সেক্টর চিন্তা করি, তাহলে বাংলাদেশে প্রথম যে আইসিইউটা, নামটা যদিও আজকে সেই হসপিটালটার অস্তিত্ব নাই, এটা হলো সালভেশন হসপিটাল। আচ্ছা, হ্যাঁ, তারপরে যে আইসিইউটা হয়েছিল সেটা এনায়েত হসপিটাল। এই দুইটা হাসপাতালই আজকে আর নাই। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে আইসিইউর চিকিৎসা সেবা চলছে। বাহ, লম্বা একটা হিস্ট্রি এবং দীর্ঘদিনের পরিক্রমায় আজকে আমরা এই অবস্থায়। স্যার, একটু জানবো যে ব্রেইন ডেথ কিংবা ক্লিনিক্যাল ডেথ, এ দুটো কি একই জিনিস, এবং কখন আমরা এটা ঘোষণা করে থাকি, এবং যখন ঘোষণা করি তখন কি ওই রোগীটার আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে কিনা? একটু সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথমে আমরা বলি যে ডেথ, এখানে আমাদের ধর্মগ্রন্থে আছে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক মানুষকেই বা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা একটা ন্যাচারাল প্রসেস। তো ডেথে যখন একটা মানুষ স্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে যায়, তখন কিছু একটা ঘটনা শরীরের মধ্যে ঘটে, যেমন যে তার হার্ট বন্ধ হয়ে যাবে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তার নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সে আনকনশিয়াস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো এরপরে আস্তে আস্তে তার বডিতে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে সে মৃত্যু মুখে পতিত হয়। তো এই যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা হার্ট বন্ধ হয়ে যাওয়া, ওই সময় আমরা দেখব যে তার শ্বাস প্রশ্বাস চলছে না, তার পালস বিপি নাই, এগুলো আমরা যখন থাকে না তখন আমরা বলি যে সে মৃত্যুর দিকে যাচ্ছে। এই অবস্থাটাকে আমরা যখন ডাক্তাররা চেক করি তখন এটা বলা হয় ক্লিনিক্যাল ডেথ। এরকম অবস্থায় যখন হার্ট বা এই রেসপিরেশন বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থায় যদি ডাক্তারের কাছে আসে, তাহলে ডাক্তাররা কিন্তু ওই সময়ে একটা অল্প খুব সময় যদি সংকীর্ণ থাকে, ওই সময় যদি চিকিৎসা করা হয়, এর মধ্যে এইখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারি, তার জীবন ফিরে আসতে পারে। সুতরাং এই যে ক্লিনিক্যাল ডেথ, এটা একটা সময়। আমরা অনেক সময় দেখবেন যে বলা হয় যে অমুক হাসপাতালে একটা রোগী 3 দিন যাবৎ ক্লিনিক্যাল ডেথ হয়ে পড়ে আছে, এটা একটা ভ্যাকটাম। একটা রোগী কখনোই ক্লিনিক্যাল ডেথ হয়ে 3 দিন যাবৎ থাকতে পারে না। এটা 5 থেকে 10 মিনিটের মধ্যেই তাকে ডিসিশন নিয়ে বেরিয়ে আসতে পারে, আদারওয়াইজ ব্রেন মরে যাবে, অক্সিজেনের অভাবে ব্রেন মরে যাবে এবং আলটিমেটলি সারা বডি নষ্ট হয়ে যাবে। সুতরাং ক্লিনিক্যাল ডেথ কখনোই এত লম্বা সময় হতে পারে না, একটা সার্টেন টাইমের জন্য 5-10 মিনিট, ইভেন অনেক সময় একটু বেশি সময় লাগতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে যদি চিকিৎসকরা ভালোভাবে চিকিৎসা দিতে পারেন, তাহলে উনি ফিরে আসতে পারেন। সুতরাং লম্বা সময়ের জন্য ক্লিনিক্যাল ডেথ হয়ে যাচ্ছে অমুক হাসপাতালে, এটা একটা ভ্যাকটাম, এটা হতে পারে না, এটা মানুষের জানা উচিত। আর ব্রেইন ডেথ, এটা একটা আলাদা জিনিস। যেমন আমরা প্রায় শুনে থাকি, এই কথাটা প্রায় শুনে থাকি যে অমুক ক্রিটিক্যাল আইসিইউতে একটা রোগী মারা গেছে, তাকে মৃত্যু ডিক্লেয়ার দেওয়া হচ্ছে না। এটা অনেক সময় দেখবেন যে মানুষের মধ্যে একটা আছে। প্রথম কথা আমি বলি, একটা মানুষ যখন মারা যায়, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন বন্ধ হয়ে যায়, সমস্ত টিস্যুগুলো যখন নষ্ট হয়ে থাকে, ওই রোগীর বডিটা যখন পুট্রিবিশনে চলে যায় এবং ওইখান থেকে যেভাবে তার মানে দুর্গন্ধ ছাড়বে, এটা কখনোই একটা মৃত্যু হয়ে গেছে এরকম একটা পেশেন্টকে কখনো আইসিইউতে রেখে দেওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। আর তাছাড়া আপনারা যারা আছেন তারা নিজেরাও যদি যান, দেখবেন যে সেই রোগীর কি মনিটর আছে কিনা। ইসিজি দেখবেন স্ট্রেট লাইন হয়ে গেছে, পালস নাই, বিপি নাই, এটা মনিটর দেখেও বোঝা যায়। সুতরাং তার ইসিজি চলতেছে, পালস আছে, হার্ট আছে, তার রেসপিরেশন আছে, তো এটাকে তখন আমরা বলি যে রোগী হয়তো আনকনশাস, ডিপলি আনকনশাস। তো সুতরাং তার মানে তার জীবন আছে। হ্যাঁ, এখানেই ঘটনা ঘটে। আমরা যে ব্রেইন ডেথের কথা বলি, ব্রেইন হলো বডির রাজধানী। এই ক্যাপিটালটা অনেক সময় এমন হয় যে ব্রেইনের মধ্যে আমাদের সেন্টার আছে, একটু ইম্পর্টেন্ট সেন্টার, রেসপিরেটরি সেন্টার যেটা শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, হার্টের সেন্টার যেটা হার্ট চলে, আর কনশাস সেন্টার, এটা আমাদের বলা হয় যে ব্রেইন স্টিম বা পন্স, মিড ব্রেন, মেরুলাগটা, এই তিনটার সমন্বয়ে এই ব্রেইন স্টিম। এইখানে যদি কোনো ধরনের ইনজুরি হয় বা কখনো এরকম অবস্থা হলো যে এটা আর্টিফিশিয়ালি এখন এই মুহূর্তে বন্ধ হয়ে আছে, হয়তো পার্মানেন্টলি ড্যামেজ হয় নাই, এরকম একটা কন্ডিশনে রোগীকে যদি আমরা মেকানিক্যাল ভেন্টিলেটরে উঠিয়ে দিই, তাহলে রোগীর এই কাজগুলো মেকানিক্যাল ভেন্টিলেটর, শ্বাস প্রশ্বাসের কাজটা মেকানিক্যাল ভেন্টিলেটরের মধ্যে চলতেছে, তার অক্সিজেন বডিতে যাচ্ছে। আর হার্টের সেন্টার বন্ধ হলেও আমাদের যে হার্টটা, ওইখানে আরেকটা সেন্টার আছে, সে এটার দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু কনশাস সেন্টার যেহেতু ডিস্টার্ব হয়ে গেছে, সে আনকনশাস থাকবে। এরকম একটা কন্ডিশনে যদি তাকে ভেন্টিলেটর দেওয়া হয়, দেখা যায় যে রোগীর পালস থাকবে, বিপি থাকবে, থাকবে। এখন ওই যে আসলে তার ব্রেনের ওই সেন্টারগুলো টোটালি মরে গেছে না, এখনো
চিকিৎসা দিলে উঠে আসবে, এরকম একটা কন্ডিশনে ডায়াগনোসিস করা বা ওইখান থেকে উত্তরায় নিয়ে আসা, এই সময়টাতে রোগী কিন্তু একদম কাম কোয়াইট থাকবে, কোনো রকম নড়াচড়া থাকবে না। ওইটাকে অনেক সময় আমরা ভুল বুঝি যে রোগী বোধহয় মারা গেছে এবং তাকে ডেট ডিক্লেয়ার করা হচ্ছে না। আসলে এই ডিক্লারেশনটা খুবই জটিল এবং একটা সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়। তো এই সময় আমাদের ধৈর্য ধারণ ছাড়া আর কোনো উপায় থাকে না। নিঃসন্দেহে খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। থ্যাংক ইউ। এইটাই আমাদের জানতে হবে যে রোগী সত্যি সত্যি যদি তার বডি মরে যায় বা মৃত হয়, তাহলে ওই রোগীকে কখনোই ভেন্টিলেটরে রাখা যাবে না। কিন্তু এমন অবস্থায় আছে যে ব্রেন ডেথ হয়ে গেছে কিন্তু তার বডি বেঁচে আছে, কিন্তু আমি তো ব্রেন ডেথ হয়ে গেছে এবং ডায়াগনোস করাটা একটা সময় সাপেক্ষ এবং জটিল ব্যাপার। সেইটা ডায়াগনোসিস আমাদের কিছুদিন সময় দিতে হয়। ওই সময়টাই আমাদের একটা ভুল বোঝাবুঝি অবস্থা তৈরি হয়। এটা আমাদের সাধারণের জন্যই বলা আর কি। নিশ্চয়ই। একটু স্যার আপনার কাছে যাব যে আইসিইউ এবং সিসিইউ এবং এইচডিইউ তিনটা তো ভিন্ন বিষয়, কিন্তু আসলে আইসিইউ এবং সিসিইউ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি এবং কোনটাতে কি ধরনের ফ্যাসিলিটিস থাকে? ধন্যবাদ। আইসিইউ মিনস ফুল মিনিংটা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আর সিসিইউ করোনারি কেয়ার ইউনিট নামেই আমরা জানি। আইসিইউটা এক জিনিস, সিসিইউটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের পার্ট। আচ্ছা আচ্ছা। অনেক সময় এই সিসিইউতে আবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও বলে, তখন কিন্তু এটা জাস্ট ইকুইভ্যালেন্ট টু আইসিইউ। আর একটা শব্দ ব্যবহৃত হয় আইটিইউ, ইন্টেনসিভ থেরাপি ইউনিট, এটাও আইসিইউ। আচ্ছা। তো সিসিইউ শুধুমাত্র কার্ডিয়াক সাইটটাকে সাপোর্ট দেওয়ার জন্য সিসিইউ, আর আইসিইউটা কমন, যে কোনো অর্গান যদি মানে ফেইল করে বা ইম্পেন্ডিং টু ফেইলুর, তাহলে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, সব অর্গান তো আর সাপোর্ট দেওয়া যায় না, যেমন হার্ট সাপোর্ট দেওয়া যায় ওষুধ দিয়ে, কিডনি সাপোর্ট দেওয়া যায় ডায়ালাইসিস দিয়ে, ফুসফুসকে সাপোর্ট দেওয়া যায় ভেন্টিলেটর দিয়ে। তো এটা আইসিইউতে। এইচডিইউ যেটা বলেছেন, এটা দুইটা টার্ম ইউজ হয়, একটা হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট হিসাবে, আর একটা হলো পোস্ট আইসিইউ হিসাবে। আইসিইউটা একটা পেশেন্ট এই মেশিন সাপোর্টে ছিল, এটা এখন লাগছে না, নেক্সট স্টেপ পোস্ট আইসিইউ এইচডিইউ। আচ্ছা। এটাকে আমরা পোস্ট আইসিইউ বা এইচডিইউ বলি। আচ্ছা, একটা মিনিট একটু পজ দেই। হ্যাঁ, সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন নিয়ে তো আপনি বলে ফেলছেন, তো তার প্রশ্ন করার কিছু নেই নাকি? করব? করতে পারেন আচ্ছা, যদি এটা মনে হয়। স্যার খুবই চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। একটু স্যারের কাছে যাব। স্যার, মেকানিক্যাল ভেন্টিলেশন বলে একটি টার্ম রয়েছে, আসলে মেকানিক্যাল ভেন্টিলেশন কি এবং এটি কখন করা হয়, কাদের ক্ষেত্রে জরুরি? ধন্যবাদ। মেকানিক্যাল ভেন্টিলেশন বা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, এটা এমন একটি যন্ত্র, এটা এই আবিষ্কারের ফলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। একটা সময় ছিল যখন রোগী শ্বাস নিতে পারতেছে না, আমাদের চোখের সামনে দেখছি রোগী মারা যাচ্ছে, কিছুই করা ছিল না। তো এই মেকানিক্যাল ভেন্টিলেশন বা এই আইসিইউ আবিষ্কারের ফলে আমাদের জটিল অনেক রোগীকে বা মুমূর্ষু অবস্থা অনেক রোগীকে যদি সঠিক সময় আমরা আইসিইউতে এবং এই মেকানিক্যাল ভেন্টিলেশনে চিকিৎসা করি, তাহলে রোগীকে জীবন বাঁচানো সম্ভব। আচ্ছা। তো একটা রোগী শ্বাস নিতে পারতেছে না, বা তার ব্রেনে আমার একটা ইনজুরি হয়েছে বা অপারেশন থেকে বেরিয়েছে, সে ডিলে রিকভারি হচ্ছে, শ্বাস নিতে পারছে না, এই রোগীকে যদি আমি অক্সিজেন সাপ্লাই না দিতে পারি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি অক্সিজেনগুলো না যায়, তাহলে রোগীটা মারা যাবে। তো ওই সময়ে এই যে তার শ্বাস না নেওয়ার অবস্থা, এই সময় যদি আমি একটা আর্টিফিশিয়ালি আমার একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিই, সেটা মেশিনের মাধ্যমে হতে হবে, অথবা একটা ইনভেসিভ প্রসিডিউর বলা হয়, একটা নন ইনভেসিভ। আচ্ছা। যেমন আমরা মাস্ক দিয়ে বাইপ্যাপ সিপিএর মাধ্যমে নন ইনভেসিভ পদ্ধতিতে অক্সিজেনটা দেওয়া যায়, অথবা আমাদের এই মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে মেশিনের মাধ্যমে একটা টিউব দিয়ে, গলার মধ্যে টিউব দিয়ে, সেটাতে কানেকশন দিয়ে আমাদের এই অক্সিজেনগুলো চালিয়ে দেওয়া যায় এবং যার ফলে রোগীর জীবন বাঁচে। কিন্তু মনে রাখতে হবে এই মেশিনটা অত্যন্ত জটিল এবং পরিচালনাটা অত্যন্ত জটিল। এটা সঠিক রোগীকে সিলেক্ট করা, সঠিকভাবে মনিটর না করলে বা এটাকে সঠিকভাবে রোগীকে পরিচর্যা না করলে এই মেশিন আবার তার জন্য বিপজ্জনক হতে পারে। সুতরাং এই মেশিনটি কিন্তু একটু জটিল সিস্টেম এবং অত্যন্ত মানে জ্ঞান অর্জন ছাড়া ওনারা এটা চালাতে পারেন না। সুতরাং এখানে সঠিক রোগীকে নির্বাচন করে সঠিকভাবে মনিটর করে এই ভেন্টিলেটর চালানোটা জরুরি। খুবই চমৎকার। স্যার, আমরা তো আইসিইউ এবং সিসিইউ সম্পর্কে যেটা জানি সেটা হলো যে খুব ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি, কিন্তু আমরা যদি একটু খরচের ব্যাপারটা জানতে চাই, সরকারি এবং বেসরকারি পর্যায়ে এটা কেমন খরচ সাপেক্ষ? ধন্যবাদ। আমরা আইসিইউ এবং সিসিইউ নিয়ে কথা বলছিলাম, আবার একটু আমি আর একটা শব্দ যোগ করি, সেটা হলো যে রিসেন্টলি আইসিসিইউ, আচ্ছা, মানে ইন্টেনসিভ করোনারি কেয়ার ইউনিট, তার মানে সিসিইউ যেটা কার্ডিওলজি কার্ডিয়াক সাপোর্টের জন্য, সেখানে আবার যদি আমি ভেন্টিলেটর সাপোর্টটা যোগ করি রেসপিরেটরি, তাহলে এটাকে আইসিসিইউ বলে। এই ধারণাটা নতুন এসছে এবং বাংলাদেশে আমাদের বিএমইউতে বোধহয় শুরু হয়েছে, কামাল।
একটা আইসিইউ মাত্র শুরু হয়েছে। তো এনিওয়ে খরচের কথা বলছিলেন, আসলে আইসিইউটা খুব ব্যয়বহুল এবং একটা হসপিটালে বলা হয় যে মিনিমাম 4 to 8%, আগে বলা হতো, এখন বলা হয় 4 to 10% বেড শুড বি আইসিইউ বেড। কিন্তু খরচটা কেমন? এই 4% বেড এক্সস্ট করে টোটাল হসপিটাল বাজেটের 20%। তবে ইটস এক্সপেন্সিভ, একদমই এক্সপেন্সিভ। বাংলাদেশে কোনো স্টাডি নাই, কিন্তু আমরা একটু অন্য দিকে তাকাই। ইউকেতে প্রতিদিন একটা বেডে খরচ হয় 2200 পাউন্ড। আচ্ছা, দিস টু কস্টলি। একদমই, একদমই। বিভিন্ন দেশে ওই রকমই, বাংলাদেশের কোনো স্টাডি নেই। 98-এ একটা 1998-এ একটা ইয়ে ছিল, পার ডেতে ইনস্টিটিউশনের খরচ ছিল পার ডেতে পার বেড 5000, 98। তো নাও ইট ইজ মেবি মোর দ্যান 50,000। সো ইট ইজ টু মাচ কস্টলি, খুবই কস্টলি এটা। একদমই। স্যার, আইসিইউতে যখন কোনো রোগী থাকে সাধারণত স্বজনরা, আত্মীয় স্বজন বা পরিজন প্রত্যেকে অনেক বেশি শঙ্কিত থাকে যে এই হয়তো মৃত্যু সংবাদ এলো, কিন্তু আসলে কোন বিষয়গুলো তাদের মেনে চলা জরুরি যেটি রোগীর উপর সরাসরি কোনো ধরনের প্রভাব পড়বে না? ধন্যবাদ। প্রথমত এটা জানা উচিত যে আইসিইউতে কারা আসতেছে। আমরা বলছি তো যে মুমূর্ষু রোগীরা এখানে আসেন, তার মানে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এখানে আইসিইউতে যাওয়ার পরে একটা রোগীর মৃত্যু খুব অস্বাভাবিক ব্যাপার না, মৃত্যু হবে এটাই জেনেই আমরা কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করি। সুতরাং স্বজনদেরকে এটা মেনে নিতে হবে যে এখানে ঢোকা হচ্ছে, যে উনি যে বেঁচে আসবেন এর কোনো গ্যারান্টি নেই, এই ধারণাটা মেনে নিতে হবে। দ্বিতীয়ত হলো যে এটা একটা অত্যন্ত ব্যয়বহুল, আমাদের স্যার যেমন বললেন যে এটা অত্যন্ত একটা ব্যয়বহুল চিকিৎসা। এটা আসলে আমি অনেককে দেখেছি যে আইসিইউতে ঢুকে সর্বশান্ত হয়ে গেছে। আচ্ছা, সুতরাং এই অর্থনৈতিক ব্যাপারটা সব মানে স্বজনদের জানা উচিত যে এখানে এটা ব্যয়বহুল এবং এটাকে মেনে নিতে হবে, অথবা তাকে উদ্যোগ করতে হবে। কারণ মাঝপথে যে দেখা যায় যে ওনারা হইচই শুরু করেন, ডাক্তারদের সাথে কথা বলেন, হাসপাতালে ইয়েদের সাথে বলা শুরু করেন যে এত খরচ কোনো কিছু বলার নেই, এটা আসলেই ব্যয়বহুল একটা চিকিৎসা। দ্বিতীয়ত আরেকটা জানা উচিত যে সব রোগীর জন্য আইসিইউ নয়। একটা ক্যান্সারের রোগী যার বয়স 80, এই রোগীকে আমি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে ঢুকিয়ে দেবো, এটা আসলে একদমই অনুচিত। যার ফলে দেখা যায় যে এই রোগীর কাছ থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না, রোগীর জীবনে ভেবে কোনো বেনিফিট পাওয়া যায় না, অথচ বিরাট একটা অর্থ কষ্ট পড়ে স্বজনরা আক্রান্ত হয়। তৃতীয়ত হলো যখন আইসিইউর ভিতরে থাকে এই আইসিইউ রোগীদের, এরা যখন বিভিন্ন, এখানে যেহেতু একটা মাল্টিডিসিপ্লিনারি, বিভিন্ন অর্গানে আক্রান্ত রোগীরা এখানে আসেন এবং বিভিন্ন অর্গানিজম, ব্যাকটেরিয়াগুলো এখানে ঘোরাফেরা করে। সুতরাং এখানে ইনফেকশন কন্ট্রোল একটা বিরাট ব্যাপার। এখানে অনেকেই রোগীরা তাদের স্বজনদের, রোগীদের দেখতে স্বজনরা ভিতরে ঢুকতে চায়, এটা আসলে একদম অনুচিত। কারণ এখানে আইসিইউতে স্টেরিলিটি মেনটেন করা খুবই জরুরি, আদারওয়াইজ রোগীরা সহজেই ইমিউনোকম্প্রাইজ থেকে সহজেই তারা আক্রান্ত হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো তাদেরকে মনোযোগী থাকা উচিত এবং এখানে ডাক্তারদের কথা এবং ডাক্তারদের যে পরিচর্যা, এটার উপরে নির্ভর করেই তাদেরকে সামনে এগিয়ে যাওয়া উচিত। খুব চমৎকার বলেছেন স্যার। আইসিইউতে যখন একজন রোগী থাকে, আমরা তো খুব চমৎকারভাবে শুনলাম যে অভিভাবকদের কিছু বিষয় মেনে চলা জরুরি, কিন্তু যে সমস্ত রোগীরা আইসিইউতে ভর্তি তাদের আসলে স্বাস্থ্যের সংকটটা বিশেষ কি কি তৈরি হতে পারে? সংক্রমণ, অঙ্গবিকল, নাকি অন্য কোনো ঝুঁকি? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে সংক্রমণ, আরেকটা কি বললেন? সংক্রমণটি ছড়িয়ে গিয়ে আমাদের ফুসফুস, হৃদ যন্ত্রের কোনো জটিলতা কি? আইসিইউতে একটা পেশেন্ট থাকলে কি কি জটিলতা হতে পারে? প্রথম কথা হলো তার নেচার অফ ডিজিজ। উনি যে ডিজিজটা নিয়ে আসছেন, এই ডিজিজের যে কমপ্লিকেশনগুলো সেগুলো হতে পারে। একদমই। যেমন একটা হার্ট ফেলিউরের পেশেন্ট এসছে, তাহলে একটা সময় গিয়ে তার কিডনি ফেলিউর হতে পারে, কারণ তার ব্লাড প্রেশার কম থাকতে থাকতে, সার্কুলেশন কম হইতে হইতে এক সময় তখন কি হবে, ডায়ালাইসিস দরকার হবে। একটা পেশেন্ট ইনফেকশন নিয়ে আসছে, ইনফেকশনের একটা জটিলতা থেকে এআরডিএস হতে পারে, তার আলটিমেটলি ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে। একটা পেশেন্ট হয়তো জিবিএস নিয়ে আসছে, এখানে এসে সে ভেন্টিলেটরে ছিল, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হলো, এআরডিএস হলো, সেপ্টিসেমিয়া হলো, সেপ্টিসেমিক থেকে শকে চলে গেল। তাহলে এই জটিলতাগুলো আইসিইউর ভিতর থেকেই হতে পারে। তা আরও এইরকম অনেক। সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা হলো, যেটার জন্য আমরা সাফার করি, যে ভেন্টিলেটর একটা পেশেন্ট থেকে আর ওঠার কঠিন হয়ে যায়, সেটা হল নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আচ্ছা আচ্ছা। অতএব এইটা একটা মেজর ইস্যু যে আইসিইউ পেশেন্টকে নিউট্রিশনটা মেনটেন করতে হবে।
কারণ নিউট্রিশন মেনটেন না করলে একটা সেপসিক পেশেন্ট আলটিমেটলি সেপটিক পলিনিউরিথপ্যাথি হয়, তখন নার্ভগুলো দুর্বল হয়ে যায়, কাজ করে না, আর পেশেন্টটাকে আর মেশিন থেকে ভেন্টিলেটরতে কোথাও খুবই কঠিন হয়ে যায়, আমরা উইনিং ফেলিউর। স্যার খুবই চমৎকারভাবে বলেছেন, কিন্তু এই যে জটিলতাগুলো এগুলোকে আসলে কাটিয়ে ওঠার জন্যই হয়তো বা আপনারা এত যত্ন নিয়ে প্রত্যেকটি রোগীর সেবা প্রদান করে থাকেন। না, একটা হলো যত্ন নিয়ে সেবা করা, আর একটা হলো প্রিভেন্ট করার যে পদ্ধতিগুলো। আমাদের মেইন ইয়েটা থাকবে আমরা যেন নতুন করে থাকি ইনফেকশন কিছু না ঢোকাই। অতএব আমরা যখন একটা পেশেন্ট হ্যান্ডেলিং করব তখন আমার গ্লাভস করব, স্টেরিলিটি মেনটেন করে করব। সেকেন্ডে আর এক পেশেন্টে যখন যাব তখন আবার নতুন করে এটা করে নেব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নার্সিং। একটা অবশ্যই 1:1 নার্স দরকার, আদারওয়াইজ একজন নার্স এই ইনফেকশন, এই রোগীর থেকে ইনফেকশন এমনও হতে পারে যে সারা এসব সব পেশেন্টকে ছড়াই দিচ্ছে। নিঃসন্দেহে স্যার, এই যে আমাদের সংকটগুলো যেগুলো আইসিইউ এবং সিসিইউ রিলেটেড, আপনি বলছিলেন একটি রোগী ওইখানে গিয়েও আরো বেশি সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে এই সংকটগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি আমরা জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে পুরো আইসিইউ ইউনিট কিংবা সিসিইউ ইউনিটটা আসলে কেন নিবিড় পর্যবেক্ষণ বলা হচ্ছে এবং সেখানে কী কী ধরনের প্রিকশনগুলো মেনটেন করা জরুরি, এ বিষয়ে আরও জানবো। কিন্তু স্যার, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে একজন ব্যক্তি যখন মারা যাবে বা জীবনের শেষ সময় চলে এসেছে, তিনি তো তখনই আইসিইউতে যাচ্ছেন, তো তার শরীরের কী কী ধরনের পরিবর্তনগুলো আপনারা পরিলক্ষিত করেন, মানে মৃত্যুর আগ মুহূর্তে বা শেষ সময়ে? আসলে মৃত্যু যে আমাদের সবার জীবনে যে মৃত্যুটা আসবে সেটা বায়োলজিক্যাল ডেথ যেটা আমরা বলি, মৃত্যুর আগে কিছু কিছু সাইন আমাদের শরীরে দেখা দেয়। প্রথম কথা হলো যে কোনো মৃত্যুর আগেই রুগীকে কিন্তু অজ্ঞান হইতে হবে। আমরা বলি যে ডিপ কমাতে সে চলে যাবে, সেই সময় তার কিন্তু লস অফ সেন্সেশন, কোনো ধরনের সেন্সেশন থাকবে না, যেমন পেইন, আমরা বলি যে পেইন, টাচ, টেম্পারেচার, এই ধরনের কোনো সেন্সেশন তার শরীরে থাকবে না। তার লস অফ মুভমেন্ট হবে, ইনভলিউন্টারি মুভমেন্ট, কোনো ধরনের মুভমেন্ট তার থাকবে না। তারপরে চলে আসবে যে রেসপিরেটরি অ্যারেস্ট বা শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে যাচ্ছে। সে তার দেখবেন যে আমরা অনেক সময় দেখি, চেক করি না নাকের কাছে যে সে শ্বাস নিচ্ছে কিনা, বা বুকের ওঠানামা দেখি, তার মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস থাকবে না। তারপর চলে আসবে তার কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয়ে যাবে তখন, কারণ অক্সিজেন পাচ্ছে না, হার্ট অক্সিজেন দিতে পারতেছে না, আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হলে যেটা হবে, তার পালস পাবেন না, তার বিপি পাবেন না, এবং হার্টে যদি আমরা স্টেথো লাগাই হার্টের কোনো বিট পাওয়া যাবে না। এরপরেই যখন এই অক্সিজেন যখন না পাওয়া যাবে তখন ব্রেনের ড্যামেজ শুরু হবে। আর বলা হয় যে ব্রেনে যখন ড্যামেজ শুরু হয়, ব্রেনে হলো সব নার্ভ টিস্যু, ওই ড্যামেজগুলো আর রিকভারি করা সম্ভব না। সেটা যদি দেখা যায় যে 3 থেকে 5 মিনিট 10 মিনিটের মধ্যে যদি কোনো রকম অক্সিজেন না যায় ব্রেনে, তাহলে ব্রেনগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। আলটিমেটলি আমরা বলি যে ব্রেন যেহেতু রাজধানী, আলটিমেটলি ওই রাজধানীর পতন ঘটে, আলটিমেটলি মানুষের মৃত্যুটা হয়। সুতরাং আমরা এই কতগুলো সাইন, এবং যখন ব্রেনের মৃত্যু হয় তখন আমরা চোখের মধ্যে এক ধরনের সাইন দেখতে পাই, যে মনিটর দেখবেন যে বড় হয়ে গেছে এবং ফিক্সড হয়ে যাবে, এবং কোনো লাইট দিলে, আমরা লাইট দিয়ে চেক করি, লাইট দিলে এর কোনো নড়াচড়া থাকবে না। এর মাধ্যমে আমরা তখন ডায়াগনোস করতে পারি যে এই মানুষটা একটা মৃত্যু হয়েছে। কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া, খুব সাবধানে ধীরে ধীরে এই ডায়াগনোসিসটা করতে হয়। আদারওয়াইজ অনেক সময় এমনও হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে মারা গেছে, রুগীকে পাঠিয়ে দিয়ে গেছে, পরে দেখা গেছে সেই রুগী আবার উঠে আসতেছে। সুতরাং এটাকে আমাদের ক্লোজলি মনিটর করে সব ধরনের সবগুলো এই আইটেমগুলো দেখে তাকে ডায়াগনোস, মানে ডেট ডিক্লারেশন করা উচিত। নিশ্চয়ই, খুব চমৎকারভাবে বলেছেন। এবং এই যে এত ক্রিটিক্যাল মুভমেন্ট, মানে একটা অ্যানাউন্সমেন্ট এবং এত কিছু ভেবে একটা রোগীর মানে তাদের আশেপাশে প্রত্যেকটা মানুষকে অ্যানাউন্স করা, এটা তো খুব কষ্টের একটি বিষয়। স্যার, একটি বিষয় জানতে চাই যে একজন রোগী যখন হাসপাতালে ভর্তি থাকে আইসিইউতে, তখন তার ঘরে ফিরে আসাটা, সুস্থ হয়ে ফেরাটা আসলে কিসের উপর নির্ভর করে? সময়, বয়স, নাকি চিকিৎসার ধরন? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে সময়, বয়স না, চিকিৎসার ধরন, বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা অধ্যাপক কামাল বলেছেন যে 80 ইয়ার্স ওল্ড, 80 বছরের একজন মানুষ ম্যালিগনেন্সি, ক্যান্সার রোগে আক্রান্ত, এইটার সম্ভাবনা খুবই কম। এবং আমি যদি বলি যে আমরা বলি যে আমরা যখন একটা আইসিইউতে পেশেন্টকে নিব, যে পেশেন্টের ন্যূনতম বেঁচার সম্ভাবনা নাই তাকে আমরা আইসিইউতে বলবো না। এই জন্য বলা হয়
পেশেন্ট মাস্ট বি পটেনশিয়ালি রিকভারেবল। ওই ধরনের পেশেন্টটা কোথায় যাবে? প্যালিয়েটিভ কেয়ারের কথা বলি, সেটা ভিন্ন ইস্যু। আর যেটা বলছেন বয়স একটা ফ্যাক্টর, অবশ্যই রোগের ধরন একটা ফ্যাক্টর। কিছু কিছু রোগ আছে মৃত্যু হার অনেক বেশি, কিছু রোগ আছে যেগুলোকে যদি আমরা ঠিকমতো চিকিৎসা দিই তাহলে মৃত্যু হার অত্যন্ত কম। তার ভিতরে আইসিইউর জন্য আমরা সবচেয়ে যেটা একটা পেশেন্টের উদাহরণ সব জায়গায় বলি, যে এটা গুলিনবারি সিনড্রোম, মানুষ জিবিএস নামে। আচ্ছা আচ্ছা, এই পেশেন্টটাকে যদি আইসিইউ পর্যন্ত পৌঁছাইতে পারে আমরা বলি এই পেশেন্ট মারা যাবে না। আচ্ছা, মানে সুস্থ হয়ে যাওয়া সম্ভব? ভেন্টিলেটর সাপোর্ট সম্ভব না, পুরো 100% সুস্থ হবে, বাহ, মানে 100% মানে রোগী সুস্থ হবে। পুরোপুরি কি হবে সেটা ভিন্ন ইস্যু, কারণ জিবিএস এ কোনো পেশেন্ট মারা যায় না, কারণ এটা ভাইরাস ডিজিজ, কয়েকদিন পরে ভাইরালিটা ভালো হয়ে যাবে, কিন্তু অনেক লম্বা সময় লাগতে পারে। বয়স যত কম হবে তত কম সময় লাগবে, এবং বয়স যত বেশি হবে তত বেশি সময় লাগবে। রোগের ইন্টেন্সিটি যদি বেশি হয় তাহলে, ভাইরাস লোড যদি বেশি হয় তাহলে বেশি সময় লাগবে। জিবিএস পেশেন্ট আমি আমার দেখা মতে অভিজ্ঞতায় দেখেছি, একটা পেশেন্ট 11 মাস ভেন্টিলেটরে থাকার পরে সম্পূর্ণ সুস্থ হলো। হ্যাঁ, কিছু ডেফিসিয়েন্সি থাকে অনেক পেশেন্টেরই, নিউরোলজিক্যাল কিছু থাকতে পারে, এটা ফিজিওথেরাপি করতে করতে ঠিক হয়ে যায়। অতএব বয়স, রোগের ধরন এবং রোগের কমপ্লিকেশন। হ্যাঁ, ব্যবস্থার কথা বলছি, যে ব্যবস্থাপনা চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করে কিনা। হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা এই যুগে আমাদের দেশে আমরা যে সমস্ত আইসিইউগুলো দেখি, আইসিইউর কথা যদি বলি তাহলে এখানে আমরা সব এমন কোনো ইয়েটার চিকিৎসা না, হয়তো নতুন অনেক কিছু নাই, কম থাকতে পারে, কিন্তু এইটার অভাবে কোনো পেশেন্ট মৃত্যু হার বাড়বে খুব বেশি এরকম না। তবে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, যেটা বলছিলাম আমাদের সবচেয়ে হাইস্ট প্রবলেম হলো ইনফেকশন। সেই ইনফেকশনের জন্যে আমার হেলথ পার্সোনেল যারা, স্পেশালি আমি নার্সেস কথাটা বলবো, কারণ আমাদের পর্যাপ্ত সংখ্যক নার্স নাই। আচ্ছা আচ্ছা, একটা পেশেন্ট, একজন নার্সের উচিত একটা পেশেন্টের জন্য ফিক্স থাকা। এখন আমি এই পেশেন্টটা সে হ্যান্ডেলিং করলো, এই আবার আর একটা পেশেন্ট হ্যান্ডেলিং করলো, এই জন্য স্প্রেড হয় ইনফেকশন, এবং ইনফেকশনের জটিলতাই হলো বর্তমান সবচেয়ে বেশি। এইটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানে বাংলাদেশে এটা একটা, আমরা বলি যে এটা থার্ড ওয়ার্ল্ডের হতে যাচ্ছে, একদমই বাংলাদেশ বলেন সারা পৃথিবীতেই। কারণ অ্যান্টিবায়োটিক এত রেজিস্ট্যান্স হচ্ছে, আমাদের দেশের মতো দেশে যেটা হয় মিস ইউজ, ডোজ ঠিক নাই, পানের দোকানে অ্যান্টিবায়োটিক কিনতে পাওয়া যায়, মানুষ দুইটা খাচ্ছে, একটু ভালো লাগছে, এরপর আর খাচ্ছে না, ওটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে আশঙ্কা, মানে ওই সময়টাতে যে প্রপার ট্রিটমেন্টটা করবেন ওটাও কঠিন হয়ে দাঁড়ায়। কঠিন। নিশ্চয়ই এই ব্যাপারটা তো অবশ্যই সচেতন থাকা প্রয়োজন সুস্থ প্রত্যেকটি ব্যক্তির। স্যার, একটি বিষয় আসতে চাই, যে আমাদের দেশে যখন কোনো ব্যক্তিকে আইসিইউ সেবার প্রয়োজন, আমরা দেখি সরকারি পর্যায়ে সিট অ্যাভেলেবল নেই, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কি সংকীর্ণতা? সরকারি পর্যায়ে সিটের পরিমাণ কীরকম? থ্যাংক ইউ। যেটা হলো যে প্রথম কথা দেখতে হবে যে আমাদের সারা বাংলাদেশে আইসিইউ সংখ্যা কত। প্রায় আমাদের একটা পরিসংখ্যান গিয়েছিল, আমি অ্যানেস্থেসিয়া সোসাইটির সভাপতি হয়ে আছেন, সেখানে আমরা যেটা দেখেছি যে সারা বাংলাদেশে একটা জরিপ করে আমরা দেখেছি যে মোটামুটি 2200 মতো সারা বাংলাদেশের সিট আছে, আইসিইউর সিট, আর 2 লাখের মতো জেনারেল বেড আছে। তো যেখানে আমাদের 1 to 2% মিনিমাম থাকা উচিত আইসিইউ, এখন বলা হয় যে আরও একটু বাড়তে 4%। আমরা যদি 1 to 2% ধরা হয় তাহলে 2 লাখ সেটা মিনিমাম আমাদের 20,000 সিট থাকা দরকার ছিল এখানে। তো সেখানে আমাদের 2000 সিট আছে মাত্র। তো আমাদের যেটা হয় যে প্রাইভেট হাসপাতালে যখন রুগীরা যায়, প্রথম প্রাইভেট হাসপাতালে ঢোকার পরে তারা সেখানে এক্সস্টেড হয়ে যায়। আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীরা যখন ইয়েতে যায় তারা এক্সস্ট হয়ে যায়, কুলাতে পারে না। এই রুগীগুলো সব আমাদের গভর্নমেন্ট হাসপাতালে যায়, এবং ডাইরেক্টলি সারা বাংলাদেশ থেকে এই আইসিইউতে রুগী পাঠানো হয়। যার ফলে ওইখানে আমি যেমন আমার বিএমএতে আছি, আমাদের টোটাল বেড আছে 50টার মতো। তো এখানে আমি প্রতিদিন দেখা যায় যে 50 থেকে 60 জন লোকজন এসে আইসিইউর জন্য দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমাদের বেডও কপায়, হয়তো 1-2টা বেড ডেইলি বা 2-4টা বেড খালি হচ্ছে, তো আমরা ইচ্ছা করলেও দিতে পারতেছি না। আর যেহেতু গভর্নমেন্ট হাসপাতালে আইসিইউর বেডের ভাড়া অনেক কম, কারণ ওর যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো গভর্নমেন্ট করে দিচ্ছে, ইনস্ট্রুমেন্টগুলো গভর্নমেন্ট করে দিচ্ছে, মেশিনারি অন্য মেশিনগুলো গভর্নমেন্ট দিচ্ছে, ম্যান পাওয়ারগুলো গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ড্রাগ এবং শুধু প্যাথোলজিক্যাল টেস্টগুলো তাদের করতে হচ্ছে, সুতরাং এখানে ব্যয় অনেক কম। বাইরে একটা বেড অকুপাই করতে গেলে 50 থেকে 60,000 টাকা খরচ হয়, সেখানে আমাদের এখানে হয়তো 4 থেকে 5,000 টাকা খরচ হচ্ছে। সুতরাং দেখা যায় যে 2 দিন 3 দিন পরই এক্সস্ট হয়ে লোকেরা সব লোক এসে হয়ে যাচ্ছে, যার ফলে এখানে সিট পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, টাফ হয়ে যায়। এবং
আমরা এই জন্য বলি। আর কিছু কিছু ব্যাপার আছে, যেমন আপনি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে জানেন মোটরসাইকেলের পরিমাণ প্রচুর বেড়েছে এবং সারা বাংলাদেশে প্রতিদিন এখন বলা হয় যে 100 থেকে 200 মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। একদমই। এবং ইয়াং জেনারেশন এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ব্রেন ইঞ্জুরি ঢাকার দিকে মুভ করতেছে, কারণ সারা বাংলাদেশে পর্যাপ্ত আইসিইউ নেই। আমি সরকার এবং আমাদের চিকিৎসক সমাজকে বলবো যে আমাদের এই আইসিইউ একটা লেভেল করা উচিত, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলে নিঃসন্দেহে। প্রত্যেকটা উপজেলাতেও যদি প্রাইমারি লেভেলে 2টা করে ভেন্টিলেটর দিয়ে 2টা করে বেড দেওয়া যায়, সেকেন্ডারি লেভেলে যদি এরকম 10টা, 15টা, 20টা করে বেড দেওয়া যায় হাসপাতালগুলোতে, আর টারশিয়ারি লেভেলে আরও বেশি বেড দিয়ে যদি করা যায়, তাহলে পেরিফেরি থেকে আমাদের রুগী আসাগুলো কমে যাবে। দেখা যায় যে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে শুধুমাত্র হয়তো 2 দিন 3 দিন ভেন্টিলেশন দিলে সে ভালো হয়ে যেতে পারতেছে, তাহলে আমি রুগীগুলোকে ওখানে আটকে দিতে পারি এবং সেফলি বের করে নিয়ে আসতে পারি। একটা আনকনশিয়াস রোগী, সে যখন অক্সিজেন পাচ্ছে না, ওইরকম একটা অ্যাম্বুলেন্সে দিয়ে এই 17 ঘন্টা 18 ঘন্টা জার্নি করে সে ঢাকায় আসতে আসতে তো রোগী এমনিতেই খারাপ হয়ে যায়। সুতরাং আসলে আমাদের এটা পরিকল্পনা আনা উচিত যে আইসিইউ বেডগুলোকে কীভাবে সঞ্চালন করা যায়, কীভাবে এই পেরিফেরি থেকে সেন্টারে আসা বন্ধ করা যায়। নিঃসন্দেহে। ওইখানে থাকলে যখন ইমপ্রুভ হচ্ছে না তখন সে রেফার করবে, একদমই কিন্তু তাই। প্রাইমারি লেভেলে ওইখানে একটা চিকিৎসা হোক, যাতে রোগীটা সেফলি বেরিয়ে আসতে পারে। এই প্ল্যান আমাদের থাকা উচিত এবং এইভাবে আমরা অনেক রোগীর জীবন বাঁচাতে পারি। নিঃসন্দেহে, খুবই চমৎকার বলেছেন স্যার। একটি বিষয় আপনার কাছে জানবো যে কখন একজন ব্যক্তিকে আসলে লাইফ সাপোর্টে নেওয়াটা প্রয়োজন? আমরা মনে করে থাকি যে লাইফ সাপোর্টে নেওয়া মানেই তার জীবন শেষ। এই বিষয়টি আসলে কতটুকু সত্য? ধন্যবাদ। লাইফ সাপোর্ট এই শব্দটা একটা মিসনোমার টার্ম এবং এটা মানুষকে একটা ভুল মেসেজ চলে যায়। আসলে লাইফ সাপোর্ট বলে কিছু নাই, এটা সাধারণ মানুষ বলে, আমরাও মাঝে মাঝে তাদের কথায় সাই দিয়ে বলে ফেলি। এটা আসলে একটা মানে ভুল মেসেজ, কারণ লাইফের কোনো সাপোর্ট হয় না। সাপোর্ট হয় কার? যদি আমার শ্বাস প্রশ্বাসটা কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিতে পারছে না, অক্সিজেন পাচ্ছে না, কারণ শ্বাসের কাজটা হলো অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া কোনোটাই হচ্ছে না, তাহলে তখন তাকে আমি সাপোর্ট দিচ্ছি। কাকে সাপোর্ট দিচ্ছি? রেসপিরেশন, শ্বাসকে সাপোর্ট দিচ্ছি, ফুসফুসকে সাপোর্ট দিচ্ছি। তো এই যে ভেন্টিলেটর আমরা বললাম, এই ভেন্টিলেটরের কাজ শুধু এইটাই। একদমই। যদি আমার হার্ট কম কাজ করছে, তাহলে ওষুধ দিয়ে আমরা হার্টের কাজটা বাড়াই, একটা সাপোর্ট দেই, তাহলে হার্টের সাপোর্ট হয়। যদি আমার কিডনি কাজ না করে, ডায়ালাইসিস দিয়ে কিডনিকে সাপোর্ট দিচ্ছি, কিডনির কাজটা করে দিচ্ছি, এটা কিডনিকে সাপোর্ট দেওয়া। তাহলে লাইফ সাপোর্ট না, তাহলে আমরা বলতে পারি অর্গান সাপোর্ট। এক বা একাধিক অর্গানকে সাপোর্ট দেওয়া সম্ভব। রিসেন্টলি আমরা যদি লিভারকেও সাপোর্ট দিতে পারি, লিভার ডায়ালাইসিস হচ্ছে আমাদের দেশে হচ্ছে, তাহলে কিন্তু লাইফ বলতে যেটাকে বোঝায় এটা টোটাল লাইফ সাপোর্টের কিছু আসলে নাই। এখনো ব্রেনকে সাপোর্ট দেওয়ার মতো কোনো জিনিস নাই, তৈরি হয়নি। অতএব লাইফ সাপোর্ট না, এটা ভুল টার্ম। অতএব আমরা অর্গান সাপোর্ট, হ্যাঁ সেটা হতে পারে যে আমার একজন মানুষের এক বা একাধিক অর্গান, যত কম অর্গান সাপোর্ট লাগবে তত বের হয়ে আসার সম্ভাবনা বেশি। ভেন্টিলেটর সাপোর্ট মানে এটা লাইফ সাপোর্ট দিলাম এটাই শেষ, নো, এটা তো অর্গানকে সাপোর্ট দিচ্ছি, ইমপ্রুভ করলেই তো সে বের হয়ে আসবে। নিঃসন্দেহে এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসাটা খুব বেশি জরুরি আমাদের। আর স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে আইসিইউ চিকিৎসা ব্যবস্থাপনা, আপনারা তো এটাকে পরিচালনা করছেন এবং বাংলাদেশকে বিশ্বমানের দরবারে পৌঁছে দেবার কারিগর আপনারা, কিন্তু আমরা কি আসলে আন্তর্জাতিক মানের হতে পেরেছি? আমাদের আসলে সীমাবদ্ধতাগুলো কোথায়? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আন্তর্জাতিক মান বলতে কি বুঝতেছি আমরা? আফ্রিকাও তো আন্তর্জাতিকের মধ্যেই পড়বে, ঠিক না? দক্ষিণ আমেরিকা আন্তর্জাতিক। আপনি বলতেছেন যে উন্নত দেশের কাছাকাছি আমরা যেতে পারছি কিনা? হ্যাঁ, যেটা হলো যে আমাদের বাংলাদেশে এখন যে আইসিইউ ব্যবস্থাটা চলতেছে, এখানে আমাদের প্রাইভেট সেক্টর আছে, গভর্নমেন্ট সেক্টর আছে, পাশাপাশি আমাদের বিএমও যেটা স্বায়ত্তশাসিত সেক্টর আছে। আমাদের বেশ কিছু প্রাইভেট সেক্টর আছে, এগুলো মোটামুটি আমরা বলবো যে আন্তর্জাতিক মানের। কারণ এই যে আন্তর্জাতিক মানের ব্যাপারটা আমরা কী দিয়ে বোঝাবো? আমাদের মানে অভিজ্ঞ ম্যান পাওয়ার, অভিজ্ঞ ওই স্পেস, সুন্দর একটা স্পেস, সেখানে মেকানিক্যাল ভেন্টিলেটর, বিভিন্ন মনিটর, বিভিন্ন ড্রাগ সাপ্লাই, ইনফেকশন কন্ট্রোলের জন্য ব্যবস্থাপনা, সব মিলিয়েই তো আইসিইউর ব্যবস্থাপনা। তো সেইগুলো, এই ব্যবস্থাগুলো সুন্দরভাবে কন্ট্রোল করছে আমাদের বেশ কিছু প্রাইভেট হাসপাতাল। এখানে মোটামুটি এটা আন্তর্জাতিক মানে হাসপাতাল মানে আইসিইউ তৈরি করা আছে, যদিও এগুলো বেশ কস্টলি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় এগুলা পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, বা যদি ভুলেও ঢুকে পড়ে তাহলে তারা খুব
বিপদেই পড়ে তাদের আর্থিক সঙ্গতি না থাকার কারণে। পাশাপাশি আমাদের যদি বলি আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমাদের বিএমএতেও আমাদের আইসিইউ মোটামুটি আমরা ওদিক দিয়ে যদি বলি যে এটা মোটামুটি একটা আন্তর্জাতিক, কারণ আমাদের যে ম্যান পাওয়ার আছে, পাশাপাশি যদিও ম্যান পাওয়ারের পরিমাণ কম, কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে আমরা এখন কম্পিউটার যুগ, সব কিছু আমরা মানে লেটেস্ট জিনিসগুলো ভার্সনগুলো আমরা নিয়ে আসতে পারি। সেই দিক দিয়ে যদি বলি আমাদের বিজ্ঞানের কোনো অভাব নেই, জ্ঞানের কোনো অভাব নেই, মেশিনপত্রও আমাদের মোটামুটি অভাব নেই। কিন্তু জনসংখ্যার অত্যাধিক রোগীর চাপ, সাধারণ রোগীদের না বোঝা, এই আইসিইউর মধ্যে ঢুকে যাওয়া, ইনফেকশন কন্ট্রোল করতে না পারা, এই ড্রাগ ম্যানেজমেন্ট, সব মিলে এগুলো ঠিক আন্তর্মানের আছে এটা আমরা বলবো না, তবে মোটামুটি একটা লেভেলে আছে। আর অন্য হাসপাতালগুলো, ডিস্ট্রিক্ট হাসপাতাল বা অন্য হাসপাতাল বা প্রাইভেট হাসপাতালগুলো, এগুলো মোটামুটি মানের বলা যায়, এগুলো আন্তর্জাতিক বলা যায় না, তবে হ্যাঁ চলছে, অন্তত লাইফ সাপোর্ট দিচ্ছে, অনেক জীবন প্রান্ত বাঁচাচ্ছে মেশিনের মাধ্যমে। আমি এই জায়গাটা থেকে স্যারকে অ্যাড করবো যে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যা আইসিইউর যে বর্তমান প্রেক্ষাপট, তাতে করে সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কী কী ধরনের উদ্যোগ নেওয়ার পরামর্শ থাকবে? আমি যদি বলি, প্রথম যেটা সেটা হলো যে সঠিক পরিকল্পনা। সেকেন্ড যদি বলি সেটা হলো ম্যান পাওয়ার তৈরি করা, সেটার জন্য সঠিক পরিকল্পনা দরকার। আমরা একটা আইসিইউ স্টাফ সরকারি পর্যায়ে আমরা যেটা দেখি যে আমরা কোনটা কাজটা আগে করব। আমার ম্যান পাওয়ার নেই, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি। আমরা ম্যান পাওয়ার বলতে কোনটা বোঝাচ্ছি? আমাদের নার্স সংকট নাকি চিকিৎসক সংকট? নার্স এবং ডক্টর মানে ফিজিশিয়ান এবং আইসিইউ ওরিয়েন্টেড যে আদার্স স্টাফ। ম্যান পাওয়ার নাই, কিন্তু তৈরি করছে আমরা ইনফ্রাস্ট্রাকচার। ইনস্ট্রুমেন্ট কিনে রাখছে, দেখা গেল ইনস্ট্রুমেন্ট কিনে রাখছে, 5 বছর চলে গেছে, তার কোনো ম্যান পাওয়ার আসেনি। আচ্ছা, দিস মিসইউজ, মানে ডেফিসিট প্ল্যানিংটা ডিফেক্টিভ, এটা একটা ফ্যাক্টর। আর একটা ম্যান পাওয়ার তৈরির জন্য আমার তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? আমার তো ফ্যাক্টরি লাগবে। ফ্যাক্টরি মিনস একটা ট্রেনিং ইনস্টিটিউশন, একাডেমিক ইনস্টিটিউশন, সেটা আমার একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, কলেজ করা যায়। যেমন আমরা বিভিন্ন দেশে আছে কলেজ অফ অ্যানেস্থেসিয়া, কলেজ অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন করা যায়, ইনস্টিটিউশন করা যায়, এবং এক্সিস্টিং যেগুলো আছে সেইগুলোতে ডেভেলপ করা, এবং সেইগুলোতে এই পোস্ট গ্রাজুয়েশনের কোর্স সিটগুলো বাড়ানো, সংখ্যা বাড়ানো, নতুন নতুন তৈরি করা। এই সঠিক পরিকল্পনার মধ্য দিয়েই আমাকে এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে এবং ডেভেলপ করতে হবে। একদমই তাই, খুব চমৎকার আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যেগুলো সম্পর্কে আমাদের আসলে অনেক ধরনের মিথ রয়েছে বা অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা মনে করে থাকি মেকানিক্যাল ডেথ মানে মৃত্যু, কিংবা ভেন্টিলেশনে যাওয়া মানে হয়তো বা রোগীটিকে আমরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছি, কিংবা লাইফ সাপোর্টে যাওয়া মানে রোগীটি আর ফিরে আসবে না। এই যে এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসাটা খুব বেশি জরুরি, এবং এই বিষয়টির প্রেক্ষাপটে আমাদের আজকের আয়োজন যে প্রত্যেকটি ব্যক্তি যেন একটুখানি সচেতন হতে পারে তাদের নিজেদের রোগীদের নিয়ে। স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছি, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।